আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। টঙ্গী তুরাগ তীরে মাওলানা জুবায়ের অনুসারীদের প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের শেষ দিন আজ। কাল দুপুর 12টায় আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মুসল্লিরা নিজেদের খিত্তায় অবস্থান নিয়ে জোটবদ্ধভাবে তালিম নিচ্ছেন। মুসল্লিদের বাড়ি ফেরার সুবিধার জন্য 11টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। প্রথম ধাপের মতো ইজতেমা ময়দানে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি না থাকলেও তাবলিগের নীতি অনুযায়ী মঙ্গলবার বাদ ফজর হয়েছে আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ। বাংলায় তর্জমা করেন মাওলানা জাকারিয়া। ইমানকে আমরা আরও বৃদ্ধি করা যাবে সে উদ্দেশ্য মুরব্বীরা বয়ান করে, বয়ানগুলো শুনতেছি এবং ওই মোতাবেক আমরা চলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আসছি আল্লাহকে রাজি করার জন্য, দিন শিক্ষা করার জন্য। কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম ওইগুলার জজবার আগ্রহ যাতে আমার মধ্যে আসে। মেহনতের সাথে দিনে দাওয়াত কীভাবে সারা পৃথিবীতে বিস্তার করা যায় সে একটা জজবা নিয়ে আমরা আসছি এখানে। বুধবার আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় 11টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। 5টি বিশেষ ট্রেন ছাড়া টঙ্গী স্টেশনে সকল ট্রেনে যাত্রাবিরতি রাখা হয়েছে। আখিরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার ভোর থেকে ঢাকায় ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আবদুল্লাপুর এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাল থেকে আবদুল্লাপুর পর্যন্ত মহাসড়কে আখিরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আমরা সারাক্ষণই বিশেষ করে বিআরটি লাইন দিয়ে আমরা সারাক্ষণই সচল রাখার চেষ্টা করব। আমরা বিশ্বাস করছি, আশা করছি যে আমরা এই যান চলাচলটিতে বিঘ্ন ঘটবে না, আমরা যান চলাচলটি রাখতে পারব। আখিরি মোনাজাত শেষে তাবলিগের দাওয়াতি কাজে বের হবেন অনেকে। এনটিভি নিউজ ডেস্ক। পোষ্য কোটা নিয়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা বিরাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এমন পরিস্থিতিতে আজ প্রতি বিভাগে সর্বোচ্চ 4 জন করে মোট 148 জনের ভর্তির সুযোগ কমিয়ে সেটা 40টি আসনে সীমাবদ্ধ করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে পোষ্য কোটা বহাল চেয়ে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তাদেরকে বৈষম্য বিরোধীদের পোস্টার ছিঁড়তে বাধা দিলে তাদের সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে রোববার থেকে আমৃত্যু অনশনে বসেন একদল শিক্ষার্থী। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত। এর মধ্য দিয়ে এই মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এই আদেশ দেন। এর আগে গত 26 জানুয়ারি একই আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য ছিল। ওই দিন তাপসী তাবাসসুম উর্মি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। একই সঙ্গে তার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে শুনানির জন্য 4 ফেব্রুয়ারির দিন ঠিক করেন। একই সঙ্গে তাপসী তাবাসসুমের জামিন মঞ্জুর করেন। গত 5 অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাইদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ফেসবুকে পোস্ট দেন। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত 49,70,379 জন নতুন ভোটার নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। এবছর কমিশনের লক্ষ্যমাত্রা ছিল 61 লাখ নতুন ভোটার জানিয়ে আক্তার আহমেদ বলেন, 11 এপ্রিল পর্যন্ত বাদ পড়া ভোটাররা অনলাইন এবং স্থানীয় রেজিস্ট্রেশন অফিসে গিয়ে নিবন্ধন করতে পারবেন। 3 ফেব্রুয়ারি পর্যন্ত বাদ পড়া ভোটাররা অন্তর্ভুক্ত হয়েছে 2.44% আর নতুন ভোটার নিবন্ধনের হার 1.54%। মোট ভোটার বেড়েছে 3.9%। ভোটার যারা ছিলেন পুরুষদের ক্ষেত্রে 14 লক্ষ প্লাস আর তথ্য আমরা পেয়েছি, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 16 লাখ। আর যেখানে আমাদের গ্যাপ আছে এটাকে তো আমাদের পূরণ করতে হবে, কারণ এটা আমাদের দায়বদ্ধতা, তাই না? তো এই দায়বদ্ধতা তো তাৎক্ষণিকভাবে বা ওভারনাইট হবে না, এটা একটু আমাদেরকে দেন আমরা পর্যালোচনা করি এবং এটাকে এই সীমাবদ্ধতাটাকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি এটা নিশ্চয়ই আমরা অ্যাড্রেস করব।
পটুয়াখালী 4 আসনের আতঙ্ক ছিলেন সাবেক সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। সন্ত্রাসীদের আশ্রয়দাতা ছাড়াও এলাকায় যত দখল চাঁদাবাজি সবই হতো তার মাধ্যমে। কলাপাড়া ও রাঙাবালী উপজেলার সরকারি শত শত একর জমি দখল করার অভিযোগ মহিবুরের রহমানের বিরুদ্ধে। স্বৈরাচারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। মহিবুর রহমান জনপ্রতিনিধি নয়, যেন ছিলেন জন আতঙ্ক। পটুয়াখালী 4 আসন থেকে আওয়ামী লীগের ভোটবিহীন নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী হলে বেপরোয়া হয়ে ওঠেন। তার অবাধ্য হলেই হামলা মামলার শিকার হতেন সাধারণ মানুষ। অভিযোগ আছে, সংসদ সদস্য থাকাকালীন সময় কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার শত শত সরকারি জমি ছাড়াও নিরীহ গ্রামবাসীর জমি দখল করে নিয়েছেন। ভুয়া প্রকল্পের মাধ্যমে কোটি টাকা আত্মসাতেরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কৌশলে জমি দখলের জন্য নিজে গড়ে তোলেন গামছা বাহিনী। পটুয়াখালী জুড়ে ছিল এই গামছা বাহিনীর আতঙ্ক। যত জায়গা যারা নেছে একবার একটা টাকাও কেউ কি দেয় নাই। কয়েকবার মাপছি জমি, মাপার পর পিলার দিয়ে গেছি, এই পোলাপান পাড়ায় পিলার ভাঙি ফেলাইতে। সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান সাহেব সে এলাকায় ব্যাপক প্রভাব খাটিয়েছে আজকে 17 বছর। এই যে আমার এই জমিতে আমি খাবো বিদায় আসবো বিদায়, আমাকে অনেক মামলার প্রায় 8-10টা মামলায় আমাকে আসামি করে। সমস্ত ঘরগুলো উঠিয়ে দিয়ে সে তার নিজস্ব কমার্শিয়াল ভবন সে নির্মাণ করে ব্যক্তিগত সে স্বার্থ হাসিল করেছে। মহিবুর রহমানের দুর্নীতি আর সন্ত্রাসের ফিরিস্তি তুলে ধরলেন এই বিএনপি নেতা। ভাগ্যকে নিয়ে সিনেমিনে খেলেছেন। বিশেষ করে মন্ত্রী হওয়ার পরে, সে ত্রাণমন্ত্রী হওয়ার পরে সে বিভিন্ন প্রজেক্টের নাম দিয়ে কোটি কোটি টাকা বরাদ্দ করে এই টাকাগুলো কোনো কাজ না করে, প্রজেক্টের কোনো কাজ না করে গরিব মানুষের থেকে না দিয়ে নিজেই আত্মসাৎ করেছে। তারা বিভিন্ন অসহায় মানুষকে, নিরীহ মানুষকে তাদের জমি দখল করেছে, বিভিন্ন ভাবে তারা জোর জবরদস্তিমূলক টাকা আদায় করেছে। এরকমের কিছু অভিযোগ, এরকমের কিছু তথ্য মৌখিকভাবে আমাদের কাছে এসেছে। অবৈধ সম্পদ অর্জনের দায়ে মহিবুর রহমানের বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের করেছে দুদক। বর্তমানে পরিবার সহ আত্মগোপনে গামছা বাহিনীর প্রতিষ্ঠাতা মহিবুর রহমান। এনটিভি নিউজ ডেস্ক। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর 5 আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বীর উত্তমকে দুর্নীতি দমন কমিশনের চাঁদপুর কার্যালয়ে তলব করা হয়েছে। দুপুরে চাঁদপুর কার্যালয়ে হাজির হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য তাকে চিঠি দেওয়া হয়। তবে তিনি সশরীরে উপস্থিত না হয়ে ডাকযোগে তার বক্তব্যের চিঠি পাঠান। গত 14 জানুয়ারি দুদক চাঁদপুরের উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাস্তা নির্মাণ ও নদী খননের অর্থ আত্মসাৎ, সীমাহীন দুর্নীতির মাধ্যমে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, বিদেশে টাকা পাচার সহ নামে বেনামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। উক্ত অভিযোগ অনুসন্ধানকালে আমরা অভিযোগ সংশ্লিষ্ট প্রাক্তন সংসদ সদস্য জনাব মেজর রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ করি। তিনি নোটিশ অনুযায়ী অভিযোগের বিষয়ে অত্র কার্যালয়ে এসে কোনো বক্তব্য প্রদান করেননি। একটি লিখিত বক্তব্য ডাকযোগে অত্র কার্যালয়ে প্রেরণ করেন। হত্যা চেষ্টা মামলায় সিরাজগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে পুলিশ তাকে আদালতে হাজির করলে আইনজীবীরা জামিন আবেদন করেন। মামলার মূল নথি প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে জামিনের শুনানির জন্য দিন ধার্য করেন বিচারক ওবায়দুল হক রুমি। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনায় তারাস উপজেলার বারুহাস ইউনিয়নে বিএনপি সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে আব্দুল আজিজ সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা দায়ের করেন। রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুল শিক্ষার্থী আরাবি ইসলাম সুবাকে 2 দিন পর নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সিসিটিভির ফুটেজে দেখা যায় একজন ছেলের হাত ধরে চলে যাচ্ছে সুবা। পরে ওই ছেলের মোবাইল ফোনের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় মেয়েটির খোঁজ মেলে। মায়ের চিকিৎসার জন্য বরিশাল থেকে মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকার এক আত্মীয়ের বাসায় ওঠেন সুবা। রোববার সন্ধ্যায় কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় সে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার নিখোঁজের সংবাদ। ছেলেটি সুবার পূর্ব পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুল হক ডিউকের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ডিউক অভিযোগ করেন, গতরাতে মোটরসাইকেল নিয়ে একদল দুর্বৃত্ত নাটোর শহরের কানাইখালী এলাকায় অবস্থিত তার বাসভবন লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তার জানালা কাঁচ ও এসি ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি সহ বাসার সবাই নিরাপদ রয়েছেন। সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। লালমনিরহাটের বুড়িমারি দিয়ে ভারত ও ভুটান থেকে সব ধরনের পাথর আমদানি বন্ধ রয়েছে। 4 দিন ধরে এই অবস্থা চলায় প্রায় স্থবির হয়ে পড়েছে স্থলবন্দরটি। এতে অনেক শ্রমিক বেকার হয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। ব্যবসায়ীরা জানান, ভুটান থেকে বুড়িমারির দূরত্ব কম হলেও 2 ধরনের পাথর প্রতি টন $16 রপ্তানি করে সে দেশের ব্যবসায়ীরা, অথচ অন্য বন্দর দিয়ে তা আমদানি হয় $14। এই কারণে বৈষম্যের শিকার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই অবস্থায় ভুটানের বোল্ডার পাথর প্রতি টন $14 এবং সরাসরি তা ভুটানের গাড়িতে বুড়িমারি স্থলবন্দরে পাঠানোর দাবি তোলেন তারা। কিন্তু এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসায় 1 ফেব্রুয়ারি থেকে ভুটানের পাথর আমদানি বন্ধ রয়েছে। কুষ্টিয়ার ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে চলা কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ প্রশাসনের আশ্বাসে 3.5 ঘন্টা পর প্রত্যাহার করা হয়েছে। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয় কুষ্টিয়া খুলনা জাতীয় মহাসড়কে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশকান্তি নাথ বলেন, ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে কুষ্টিয়া সদর উপজেলার বৃত্তিপাড়া বাজার সড়ক অবরোধ করে স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে থানা বাস্তবায়ন কমিটির নেতাদের সাথে কথা বলে আগামী 10 ফেব্রুয়ারি এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা। এর আগে সকালে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। ফলে চরম ভোগান্তিতে পড়েছিল এই সড়ক চলাচলকারী যাত্রীরা। এদিকে বরিশাল সিটি কর্পোরেশনের বরাদ্দ দেওয়া স্টল বিনা লটারিতে পেতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে ফল ব্যবসায়ীরা। দুপুরে বরিশাল নগরীর হাতেমালি চৌমাথা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে তারা। ফল ব্যবসায়ীদের দাবি, সাবেক সিটি মেয়র সাইনিয়াবাদ সাদিক আবদুল্লাহ খামখেয়ালি করে ফল ব্যবসায়ীদের লিজকৃত জমিতে স্টল করার পায়তারা করেন। বর্তমান সিটি কর্পোরেশনের কর্মকর্তারা লিজ নেওয়া জমির ফয়সালা না করে স্টল নির্মাণ শুরু করেন। তাই তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ব্যবসায়ীরা। অবৈধভাবে ইতালি যাত্রায় লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহতদের মধ্যে 3 জনের বাড়ি গোপালগঞ্জে। নিহত 3 পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দ্রুত লাশ ফেরত পাওয়া আর দালালদের শাস্তির দাবি পরিবারগুলোর। সাইফুল ব্যাপারী নামে আরও এক যুবকের খোঁজ পাচ্ছে না পরিবারের সদস্যরা। 25 জানুয়ারি থেকে বন্ধ হয়ে গেছে যোগাযোগ। লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি যেতে নিহত 3 জনের লাশ ফিরে পাওয়া ও দালালদের শাস্তির দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। চট্টগ্রামের 5 লাইশ আবাসিক এলাকার একটি ভবনে ঢুকে ডাকাতির চেষ্টা করার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে 2 ডাকাতকে আটক করেছে যৌথ বাহিনী। দুপুরে নগরীর 5 লাইশ থানার ও আর নিজাম রোডের একটি ভবনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ডাকাতিতে অংশ নেওয়া এক যুবক ওই ভবনে আগে গৃহকর্মীর কাজ করতেন। পূর্ব পরিকল্পিতভাবে এই ডাকাতির চেষ্টা করা হয়েছে। দুপুরে তারা ওই ভবনে প্রবেশ করে এক পর্যায়ে চিৎকার শুনে স্থানীয়দের খবরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী যান। ভবনের ভেতরে প্রবেশ করে অভিযান চালিয়ে বাইজিদ ও আকাশ নামে 2 ডাকাতকে আটক করে। জিম্মি দশা থেকে উদ্ধার করা হয়েছে বাড়ির মালিককে। গুমের 11 বছর পর লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে ফেরত চায় তার পরিবার। দুপুরে সদর উপজেলার হাজিরপাড়া বাজারে ঢাকা লক্ষ্মীপুর মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে গুম হওয়া বিএনপি নেতা ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় 2014 সালের 4 ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা থেকে ফারুককে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর 11 বছর তার কোনো খোঁজ নেই। তিনি সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। জামালপুরে জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরি নাট্যদলের পরিবেশনায় মঞ্চস্থ হয়েছে নাটক পোস্টমর্টেম। গতরাতে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। জেলা কালচারাল অফিসার সাদিয়া বিনতে আফজালের সভাপতিত্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদের সদস্য কমলকান্তি, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন রশিদ, নির্দেশক ফাহিম মালেক ইভান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে ফাহিম মালেক ইভানের রচনা ও নির্দেশনায় নাটক মঞ্চস্থ হয় নাটক পোস্টমর্টেম।
এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।